আপনি কি জানেন গত 7 দশকে 5টিরও বেশি যুদ্ধে হেরেছে আমেরিকা? হ্যাঁ, হতে পারে ইউএস এই শতকের সবচেয়ে সফল এবং ধনী রাষ্ট্র কিংবা অগাধ সম্পদ ও ক্ষমতার অধিকারী, কিন্তু একই সাথে সবচেয়ে ব্যর্থ হওয়ার মিশনগুলো তাদের দখলে। ইরান আক্রমণ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, কিউবা, সিরিয়া কিংবা ভিয়েতনাম, এসব মিশনে আমেরিকা সফল নাকি ব্যর্থ? এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা মুখে বলেছেন এক কথা, অন্যদিকে আবার ব্যর্থতা এসেছে যুদ্ধের ময়দান থেকে। অনেক সেনারাও বেঁকে বসেছে যুদ্ধে। ইরান আক্রমণের কথাই ধরা যাক। ইরানে নতুন করে হামলার বিষয়ে আর্মড সার্ভিসের সাব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে বেঁকে বসেন মেরিন সার্জেন্ট ব্রায়ান ম্যাকগিনিস। আমেরিকান সৈন্যরা যে নতুন করে যুদ্ধে যেতে চান না, সেটা তার প্রতিবাদে উঠে আসে। একইভাবে আমরা ভিয়েতনাম যুদ্ধও দেখেছি কিভাবে সেনা থেকে শুরু করে সাধারণ জনগণ প্রতিবাদ শুরু করেছিল স্বয়ং নিজেদের বিরুদ্ধেই। এসব এখন বিশ্বকে প্রশ্ন করছে, যুক্তরাষ্ট্র আসলেই সভ্য হচ্ছে নাকি বর্বর? চলুন দেখে আসা যাক যুক্তরাষ্ট্রের বিগেস্ট ফেইলরগুলো। সবচেয়ে সামরিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট সবসময় বেশি থাকে। 2027 অর্থ বছরের জন্য সামরিক খাতে রেকর্ড $500 বিলিয়ন বিশাল বরাদ্দের প্রস্তাব করেছেন ট্রাম্প রেজিম, যা পুরো বিশ্বের সামরিক বাজেটের 20%, আর কানাডার মতো দেশের মোট বাজেটের প্রায় সমান। কিন্তু ইউএস এই পরিমাণ অর্থ সামরিক খাতে ব্যয় করেও বড় মিশনগুলোতে ব্যর্থ। এর সবচেয়ে বড় উদাহরণ হল আফগানিস্তান। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র শুধু ব্যর্থ হয়নি, বরঞ্চ বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা খেয়েছে। তালেবানদের উৎখাত করতে 2001 সালের অক্টোবরে আফগানিস্তানে অভিযান চালায় তারা। ওয়াশিংটন তালেবানদের অভ্যুত্থান ঠেকানোর জন্য এবং তহবিল পুনর্গঠনের জন্য হাজার হাজার কোটি ডলার ব্যয় করে। মার্কিন সরকারের হিসাব বলছে 2010 থেকে 2012 সালের মধ্যে দেশটিতে 1 লাখ মার্কিন সেনা ছিল, যার কারণে বছরে যুদ্ধের ব্যয় বেড়ে দাঁড়ায় $100 বিলিয়ন। সরকারি তথ্য অনুযায়ী সব মিলিয়ে 2001 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত $822 বিলিয়ন খরচ হয়েছে। এখানে রয়েছে একটা টুইস্ট। ব্রাউন ইউনিভার্সিটির যুদ্ধ প্রকল্পের ব্যয় বা কস্ট অফ ওয়্যার প্রজেক্ট দাবি করেছে আফগান যুদ্ধের ব্যয়ের যে সরকারি হিসাব দেখানো হয়েছে তা যথেষ্ট কম দেখিয়েছে সরকার। কি বুঝলেন আপনি? অর্থাৎ মার্কিন প্রশাসন যে হিসাব দেখিয়েছে আফগান যুদ্ধে, তার চেয়ে কয়েক গুণ বেশি ব্যয় হয়েছে এই মিশনে। 2001 সালে তালেবানদের বিরুদ্ধে এই যুদ্ধ শুরুর পর প্রায় 2400-র বেশি মার্কিন সেনা নিহত হয় এবং 20,660 সেনা আহত হয়। কিন্তু ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্র পায় ব্যর্থতা এবং তাদের আপন মিত্রদের অবিশ্বাস। প্রেসিডেন্ট বাইডেন যখন ঘোষণা করেন মার্কিন সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করবে, তখনই বিশ্ব বুঝে ফেলে তারা ইরাকের পর আবার ব্যর্থ হয়েছে আফগানিস্তানে। এবার আসা যাক ইরাক যুদ্ধে কি হয়েছিল। আপাত দৃষ্টিতে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র সফল, কিন্তু আসলেই কি তাই? তাহলে আজ কেন যুক্তরাষ্ট্রের মিত্ররাই বলছে যে তারা আবার ইরাক যুদ্ধের মতো ভুল করতে চায় না ইরানে? ন্যাটো মুখ ফিরিয়েছে, ব্রিটেন মুখ ফিরিয়েছে, ফ্রান্স মুখ ফিরিয়েছে, এমনকি স্পেনও নেই তাদের পাশে। কারণটা এখানে পরিষ্কার, কেউ জেনে শুনে নিজের ক্ষতি করতে চায় না। ইরাক যুদ্ধ যে একটা মিথ্যা যুদ্ধ ছিল, তার দায়ভার এখন নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আবার সিরিয়াতেও সেই একইভাবে ব্যর্থ ইউএস। দেখা যাক ইউএসের কারণে কিভাবে ইরান শক্তিশালী হলো। আপনি যদি মধ্যপ্রাচ্যের মানচিত্র খেয়াল করেন, তবে দেখতে পাবেন সিরিয়া বর্ডার এবং ইরাকের বর্ডারের ঠিক মাঝখানে ইরান অবস্থিত। এটা এখন অনেকটা ধারণা করা যায় যে ইউএসের টার্গেট ছিল ইরাক ও সিরিয়ায় অনুগত সরকার বসিয়ে ইরানকে কোণঠাসা করবে, কিন্তু তা হয়নি। ইরান মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর থেকে আলাদা। তাদের রয়েছে সমৃদ্ধ সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্য। জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে তারা অনেক এগিয়ে। তাই ইরানকে বশে আনা যুক্তরাষ্ট্রের পক্ষে শুধু টাফ না, মারাত্মক টাফ মিশন। ইরানের পার্শ্ববর্তী দেশ ইরাক ও সিরিয়া দুর্বল হয়ে যাওয়ায় মাঝখান দিয়ে ইরান হয়ে উঠেছে ধীরে ধীরে শক্তিশালী। এবার দেখা যাক ইরাকে কিভাবে নিজেদের ক্ষতি করেছিল যুক্তরাষ্ট্র। তারা যখন ইরাকে অপারেশন টেলিক চালায়, তার আগে প্রেসিডেন্ট বুশ ও কোয়ালিশন বাহিনী কারণ দেখিয়েছিল ইরাক 1990 সালের চুক্তি অমান্য করে গণবিধ্বংসী অস্ত্র নির্মাণ করছে এবং তাদের কাছে এ ধরনের অস্ত্রের মজুদও আছে। কিন্তু পরবর্তীতে প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয় যুক্তরাষ্ট্রকে এবং তাদের মিশনগুলো নিয়েও প্রশ্ন ওঠে। এর কারণ হলো আগ্রাসনের পরে পরিদর্শকরা ইরাকে গিয়ে কোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র খুঁজে পায়নি, যা পুরো বিশ্বের সামনে তাদের মিথ্যাচার ও ব্যর্থতা তুলে ধরেছে। যদিও প্রেসিডেন্ট সাদ্দামকে ক্ষমতা থেকে হটাতে সক্ষম হয়েছিল, কিন্তু এই মিশন ছিল তাদের জন্য চূড়ান্ত লজ্জাজনক এবং ক্ষমতা হারানোর প্রথম ধাপ।
পরবর্তীতে বিশ্ব মিডিয়ায় উঠে আসে ইরাক 1991 সালে গণবিধ্বংসী অস্ত্র নির্মাণ ত্যাগ করেছিল। ইরাকের ওপর থেকে আন্তর্জাতিক অনুমোদন সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত তাদের নতুন করে গণবিধ্বংসী অস্ত্র নির্মাণের কোনো পরিকল্পনাও ছিল না। এরপর থেকেই সারা পৃথিবী জুড়ে সন্দেহের চোখে দেখা শুরু হয় যুক্তরাষ্ট্রকে। উন্মোচন হয় তাদের আসল চেহারা। ইরাক যুদ্ধ ছিল তাদের পতনের প্রথম দরজা, আর দ্বিতীয় দরজা ছিল সিরিয়া আক্রমণ। সেখানেও তারা ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ নয়, তাদের দুর্বলতা পুরো পৃথিবী দেখেছে। 2011 সালের শুরুর দিকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর 2013 সালে যুক্তরাষ্ট্র সরকার সিআইএকে সিরিয়ায় অভিযান শুরুর অনুমতি দেয়। আর 2019 সালে সিরিয়া থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। হ্যাঁ, 2024 সালে এসে সিরিয়ার সরকার পতন হয়, কিন্তু যুক্তরাষ্ট্র যেটা চেয়েছিল তা কি পেয়েছে সিরিয়া থেকে? সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল এখনও বিভিন্ন কুর্দি গোষ্ঠী নিয়ন্ত্রিত, আরও কিছু অঞ্চল বিভিন্ন গোষ্ঠী নিয়ন্ত্রণে। অর্থাৎ সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান এখনও ঘটেনি। তাহলে এখন আপনি সিরিয়াতে যুক্তরাষ্ট্রের মিশনকে কি বলবেন, ফ্লপ নাকি টপ? এবার আসা যাক কিউবাতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যদি সবচেয়ে বড় ব্যর্থতা থাকে, তবে সেটা হলো কিউবা। মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তারা ব্যর্থ হচ্ছে কিউবাতে। এমনকি এখনও সেই ধারা অব্যাহত। অথচ দেখেন, তাদের প্রতিবেশীদের মাঝে কিউবা সবচেয়ে ছোট এবং কম শক্তিশালী। একসময় যুক্তরাষ্ট্র নিজেই কিউবাকে স্বাধীন হতে সাহায্য করে, কিন্তু ফিদেল কাস্ট্রো কিউবার ক্ষমতায় আসার পর থেকে তাদের সম্পর্ক কখনো আর ঠিক হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকেও রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরিণত করে নেয় কিউবা। তাই যুক্তরাষ্ট্র কিউবার সাথে বাণিজ্যিক সম্পর্কে নিষেধাজ্ঞা জারি করে। এমনকি তারা 1961 সালে কাস্ট্রোকে ক্ষমতাচ্যুত করার জন্য বে অব পিগস নামে একটি অভিযান চালায়, কিন্তু বিফল হয়। এরপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, গোপন মিশন, অবরোধ, কিছুই কাজ করেনি কিউবার উপর। সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই দাম্ভিকতা নিয়ে বলেছিলেন যে তিনি কিউবাকে কবজায় নিতে পারেন। এমনকি নিজের মর্জি মাফিক যা ইচ্ছা কিউবাকে দিয়ে করাতে পারেন বলেও প্রকাশ করেছিলেন তিনি। হ্যাঁ, আমরা দেখেছি কিউবার নাজেহাল অবস্থা। অর্থনীতি ধসে পড়েছে, খাদ্য চিকিৎসা সংকট তীব্র দেখা দিয়েছে, জ্বালানি কিংবা বিদ্যুৎ থাকছে না, অনেক মানুষ ধুকে ধুকে মরছে। কিন্তু তবুও কিউবার সমাজতান্ত্রিক সরকার উৎখাত করতে পারেনি কিংবা বসে আনতে পারেনি কখনো তারা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যর্থ ইতিহাস বলা যায় কালো অধ্যায় হলো ভিয়েতনাম যুদ্ধ, যেখানে নাকানি চুবানি খেতে হয়েছে তাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের অবিসংবাদিতভাবে প্রধান অর্থনৈতিক শক্তি। তারা বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদের সামরিক বাহিনীও একইভাবে সর্বশক্তিমান। তবু মাত্র 8 বছর ধরে ভিয়েতনাম যুদ্ধে বিপুল অর্থ ও জনবল ক্ষয়ের পরও আমরা ভিয়েতনামের বাহিনী এবং তাদের গেরিলা মিত্র ভিয়েতকংয়ের কাছে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি এই একটি যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আজও অসম্মান এনে দেয় পৃথিবীর বুকে। এই যুদ্ধ শুধু সম্মানহানি করেনি, বরং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল, হাজার হাজার সৈন্য কেড়ে নিয়েছিল। যুদ্ধ যখন তুঙ্গে, সে সময় ভিয়েতনামে মোতায়েন মার্কিন সৈন্য সংখ্যা ছিল 5 লক্ষেরও বেশি। 2008 সালে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধের মোট ব্যয়ের পরিমাণ ছিল 68,600 কোটি মার্কিন ডলার, যা আজকের মূল্যে প্রায় 95,000 কোটি ডলারেরও বেশি। 1968 সাল পর্যন্ত মার্কিন সরকার নিশ্চিত ছিল যে ওই যুদ্ধে শেষ পর্যন্ত ইউএস বিজয়ী হবে। কিন্তু সেই আত্মবিশ্বাসে ভাঙন ধরে 1968 সালের জানুয়ারিতে, যখন কমিউনিস্ট স্টেট আক্রমণ করে। শেষ পর্যন্ত যুদ্ধের অর্থ যোগানের প্রশ্নে মার্কিন কংগ্রেসের সমর্থনের অভাব ঘটতে শুরু করলে 1973 সালে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। এদিকে এ সময়ের মাঝে খবর ছড়াতে থাকে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ছবিগুলো, যেখানে দেখানো হচ্ছিল কফিনে ভরে মার্কিন সৈন্যদের মরদেহ দেশে ফেরত আনা হচ্ছে। ভিয়েতনাম যুদ্ধে প্রায় 58,000 মার্কিন সৈন্য নিহত হয়, অনেকের খোঁজও পাওয়া যায়নি। ভিয়েতনামের যুদ্ধ ছিল একটি ব্যতিক্রমী নৃশংস সংঘাত। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেছিল, যা ব্যবহার নিষিদ্ধের মতো। এমন অস্ত্রের ব্যবহারের ফলে পুরো বিশ্বের মানুষের মধ্যে ইউএসের ব্যাপারে বিরূপ মনোভাবের সৃষ্টি হয়, যা যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে আজও মোছা যায়নি। একদিকে ভিয়েতনামের কাছে পরাজয়, অন্যদিকে হাজার হাজার কোটি ডলারের লোকসান। এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক ছিল না, বরং অর্থনৈতিক ভরাডুবিও ছিল। একই সাথে প্রশ্ন তুলেছিল তাদের মিলিটারির আসল ক্ষমতা নিয়ে। আর এখনও যুক্তরাষ্ট্র ব্যর্থতার পথে বারবার। আজ মার্কিনিরা বিশ্বাস করতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের অবিসংবাদিত ক্ষমতা ঝিমিয়ে আসছে। একের পর এক ব্যর্থতা ঢুকছে তাদের ঝুলিতে। ইরানের অভিযানের ফল প্রত্যাশিত হয়নি। অর্থনৈতিকভাবে চাপে আজ এই পরাশক্তি।
চীনের উত্থান ঘটছে, মধ্যপ্রাচ্যে ইরান তার শক্তিমত্তার জানান দিয়েছে। এদিকে হাজার হাজার কোটি ডলার খরচ করেও ইউক্রেনে একটি ফল বের করে আনতে সক্ষম হয়নি তারা। মধ্যপ্রাচ্যে কিংবা এশিয়ায় যুক্তরাষ্ট্রের সেই একচ্ছত্র আধিপত্য মিলিয়ে গেছে হাওয়ায়। তাদের বিশ্বস্ত মিত্ররা আজ পাশে নেই। তাহলে প্রশ্ন জাগে, তারাও কি ব্রিটিশদের মতো নিজেদের সাম্রাজ্য হারাতে চলেছে? হয়তো সেটাই ঘটতে চলেছে।